গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কৃষ্ণপক্ষ পর্বতী। জানি প্রয়োজন নেই, তবু করো। তিনি প্রতিজ্ঞা করলেন। এই প্রতিজ্ঞা রিটায়ার করার দিন পর্যন্ত বহাল রেখেছে। বেতনের প্রতিটি পয়সা হিসাব করে খরচ করেছে। রিটায়ার করার পর জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বাড়ি করলেন। দোতলা করার ইচ্ছা ছিল, একতলা করতেই সব শেষ হয়ে গেল। ভাগ্যিস সস্তার সময় 10 কাঠা জায়গা কেনা ছিল। জামিল সাহেবের আর্থিক অবস্থা এখন মোটেই সুবিধার না। সঞ্চয় কিছু নেই। পেনশনের অর্ধেক বিক্রি করে দিয়েছেন বলে প্রতি মাসে যা পান পরিমাণ নগণ্য। জামিল সাহেবের স্ত্রী রেহেলা একটি কলেজে অধ্যাপনা করেন। এই টাকাটা সংসারে লাগে। মোটামুটি অভিজাত এলাকায় একটা চমৎকার বাড়ি। বাড়ির সামনের বাগান এবং 24 ঘন্টার একজন মালি দেখে এই পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যে কেউ বিভ্রান্ত হতে পারে। বিভ্রান্ত হবার কিছু নেই। পরিবারটির অর্থনৈতিক অবস্থা শোচনীয়। জামিল সাহেবের ছোট মেয়ে অরুর বিয়ে ঠিক হয়ে আছে। সেই বিয়ে কিভাবে দেওয়া যাবে তা জামিল সাহেব ভেবে পাচ্ছেন না। তার মেজাজ খুব খারাপ যাচ্ছে। তার ভয়ঙ্কর মেজাজে বাড়ির সবাই আতঙ্কগ্রস্ত। কারণ মানুষটির এর আগে 2 বার স্ট্রোক হয়েছে, যদিও বারে ধাক্কা সইতে না পারার কথা। অরু রিক্সা থেকে খুব ভয়ে ভয়ে নামল। বাসায় কি হচ্ছে কে জানে। ভয়ঙ্কর কিছু নিশ্চয়ই হচ্ছে কিংবা হয়ে গেছে। বাবা খুব সম্ভব হাসপাতালে। মিরু তার ছোট বোনের গোপনে বিয়ে করার খবর বাবাকে দিবে আর তিনি স্বাভাবিক থাকবেন, এই আশা দুরাশা মাত্র। বাড়িতে কাল রাতে কি ঘটেছে তা ওরও খুব ভালো কল্পনা করতে পারছে। আপা বিয়ে বাড়ি থেকে ফিরল রাত 9টায়। মার সঙ্গে গল্প টল্প করে রাত 10টায় ঘুমোতে গেল। তখন তার হাতে চিঠি পড়ল। চিঠি পড়ার পর খানিকক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকার পর সে একটা বিরাট চিৎকার দিল। মা ছুটে এসে বললেন, কি হয়েছে? সে নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না মা, ঘুমাও। মা বললেন, হাতে কার চিঠি? মা চিঠি বললেন। বাবা করলেন, বাবার স্ট্রোক হলো। তাকে নিয়ে দুপুরাতে সবাই গেল হাসপাতালে। এখনো সবাই হাসপাতালে, কেউ ফেরেনি। এই কারণেই বাড়ি খালি। মালি মতিভাইকেও দেখা যাচ্ছে না। সকালবেলা খুপড়ি হাতে মতিভাই সবসময় বাগানে থাকে। আজ কেন থাকবে না? অরু গেট খুলে বাগানে ঢুকল। মতিভাইকে দেখা যাচ্ছে। ঝাঁঝরি করে পানি নিয়ে আসছে। অরু ভয়ে ভয়ে বলল, মতিভাই, বাসার সব খবর ভালো? মতি বলল, হ। তার মানে সে কিছুই জানে না? মতিকে কিছু জিজ্ঞেস করাই ভুল হয়েছে। বাগান সারা সে অন্য কোনো কিছু জানে না, জানার আগ্রহও নেই। এবারে একটা মানুষ মরে গেলে সে যতটা কষ্ট পাবে তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবে একটা গোলাপ গাছ মরে গেলে। মতি ভাই, পাশে কি কেউ নেই? আছে, খালি আম্মা গেছে কলেজে। বাবা আছেন? হ। তার মানে কি চিঠি পড়েও বাবা নিজেকে সামলে নিয়েছেন, অপেক্ষা করছেন তার জন্য? বিশ্রী অবস্থাটা এড়াবার জন্য মা চলে গেছেন বাইরে। অরু কলিং বেল টিপল। আজ কলিং বেলটাও যেন অন্যরকম হয়ে বাজছে। কান্নার মতো শব্দ হচ্ছে। দরজা খুললেন জামিল সাহেব। তার হাতে খবরের কাগজ। তিনি মেয়েকে কিছু না বলে আগের জায়গায় ফিরে গেলেন। অরু ভয়ে ভয়ে বলল, কেমন আছো বাবা? তিনি বিরক্ত গলায় বললেন, যেমন থাকি তেমন আছি। ভালো থাকার মতো তো কিছু ঘটেনি, আবার খারাপ থাকার মতো কিছু ঘটেনি। আজকের কাগজ পড়েছিস? না বাবা। মন দিয়ে পড়। কি আছে কাগজে? কি আছে সেটা জানার জন্যই তো পড়তে বলেছি। নে, কাগজটা হাতে করে নিয়ে যা। কাগজ হাতে অরু বাড়ির ভিতর ঢুকল। বোঝাই যাচ্ছে বাবা এখনো কিছু জানেন না। আপা তাকে বলেনি, বুদ্ধিমতের মতো চেপে গেছে। মিরু বারান্দায় মোড়ায় বসে ছেলেকে ডিম পোচ খাওয়াবার চেষ্টা করছে। চেষ্টার ফল হয়েছে ভয়াবহ। সারা মুখে, গায়ে, মেঝেতে ডিমের ছড়াছড়ি। মিরু বলল, তুই না বললি কাল দুপুরের দিকে আসবি, এখন চলে এলি যে? ভালো লাগছিল না,
আপা তুমি কি চিঠিটা পড়েছ? কোন চিঠি? তোমার টেবিলের উপর একটা চিঠি ছিল না? ছিল নাকি? কই দেখিনি তো। কার চিঠি? জবাব না দিয়ে অরু মিরুর ঘরে ঢুকে গেল। চিঠি সরিয়ে ফেলতে হবে। ২-১ দিন পরে জানলেও কোনো ক্ষতি নেই। ঘুমে তার শরীর ভেঙে আসছে। অরু ঠিক করল গরম পানি দিয়ে সে দীর্ঘ একটা শাওয়ার নিবে। তারপর পরপর ২ কাপ চা খেয়ে তারা ঘুম দিবে। তার আগে অবশ্য খবরের কাগজটা পড়ে ফেলা দরকার। বাবা জেরা করবে। কলম্বোয় একদিনের সার্ক শীর্ষ বৈঠক। বাকেরগঞ্জ ৫ আসনে আজ ভোট। ত্রিমুখী লড়াই। সোভিয়েত ক্ষমতা কেন্দ্রগুলি ইলেকসিনের দখলে। ৪৮ ঘন্টা ধর্মঘট পালন করল স্কব নেতৃবৃন্দ। বগি লাইনচ্যুত ৭ জন যাত্রী আহত। হেডিং পড়ার পর আর কোনো কিছু পড়তে ইচ্ছে করে না। হেডিং পড়তে গেলেই হাই ওঠে। খবর পড়বে কি? অরু ময়নার মাকে গরম পানি করতে বলে আবার বারান্দায় এলো। আপা ডিম খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন আরেকটা ডিম পোচ দেখা যাচ্ছে। আবিরের মুখের সামনে চামচ ধরে মিরু বলছে, একটু হা করো বাবু, একটু হা করো। আম্মু তোমার লাল টুকটুকে ছোট্ট জীব দেখতে চায়। আমার বাবুর মতো সুন্দর জীব এই পৃথিবীতে আর কারোরই নেই। অরু বলল, কেন যন্ত্রণা করছো আপা? ছেড়ে দাও না। নিজের চোখে দেখছিস না স্বাস্থ্যের হাল, তারপর বলছিস ছেড়ে দিতে? জোর করে খাওয়াবে, তারপর বমি করে সবটা ফেলে দিবে। ফেলুক, তোর বাচ্চাকে তুই তথ্যেরই মতো মানুষ করিস। খেতে চাচ্ছে না তাও তুমি জোর করে খাওয়াবে? তোমাকে কেউ জোর করে খাওয়ালে ভালো লাগতো? তুই আমার সামনে থেকে যা তো। চিঠির ব্যাপারটা মিরু উল্লেখ করল না। কিছু জিনিস বানিয়ে বানিয়ে একগাদা কথা বললেই হতো। অল্প কথায় মিথ্যা বলা যায় না। সামান্য মিথ্যাও অনেক ফেনিয়ে ফানিয়ে বাড়িয়ে বলতে হয়। মিরু বলল, কাল বিয়ে বাড়িতে দারুণ একটা মজার ব্যাপার হয়েছে। আমি হাসতে হাসতে, কি হয়েছে? মিরু কি হয়েছে তা বলা বন্ধ রেখে বাবুকে ডিম খাওয়ানোই ব্যস্ত হয়ে গেল। খাও লক্ষ্মী সোনা, খাও, হা করো দেখি আমার বাবুর লাল টুকটুকে জিভটা। অরু বলল, কাল বিয়ে বাড়িতে কি হয়েছিল? ও মা গো, কি সুন্দর আমার বাবুর। দেখছিস না বাবুকে খাওয়াচ্ছি, কেন বিরক্ত করছিস? আচ্ছা আচ্ছা, আর বিরক্ত করব না। তুই বাবাকে ১ কাপ চা দিয়ে আয় তো। আমার কাছে চা চেয়েছিলেন। আমি বাবুর খাওয়া নিয়ে আটকে পড়ে গেলাম। ছাড়া পাবে কখন? কি জানি কখন, এ তো হা করছে না। ঠাস করে একটা চড় দাও। চড় খেলে হা করবে। তখন মুখে ডিম ঢুকিয়ে আরেকটা চড় দাও। ভয় পেয়ে ডিম গিলে ফেলবে। মিরু কঠিন চোখে তাকালো। অরু চলে গেল রান্নাঘরে বাবার জন্য চা বানাতে। ময়নার মা চা বানানোর কাজটা ভালোই পারে, কিন্তু তার চা বাবা মুখে দিবে না। তার রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই, শুধু চা খাওয়া যাবে না। অরু বাবার সামনে চায়ের কাপ নামিয়ে রেখে বলল, বাবা চা। জামিল সাহেব চোখ বন্ধ করে আধশোয়া হয়ে আছেন। তিনি চোখ খুললেন না। চোখ বন্ধ রেখেই বললেন, বসো মিরু। মিরু না বাবা, আমি অরু। তোকে তো চা বানাতে বলিনি, মিরুকে বলেছিলাম। দায়িত্ব ট্রান্সফার করে দেবার যে বদ অভ্যাস মিরুর হয়েছে, তার ফলাফল সুদূর প্রসারী। তাকে যখন যা করতে বলি তখনই সে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ১ সেকেন্ড দেরি করে না। কাল তাকে বললাম শার্ট ইস্ত্রি করে দিতে। সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, মা বাবার শার্ট ইস্ত্রি করে দাও। বাবুকে নিয়ে ব্যস্ত থাকে, তাই দেখছি। তুই বস। আমি এখন গোসল করবো বাবা, পানি গরম করা হয়েছে। দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। গোসল ঠান্ডা পানি দিয়ে করতে হয়। শীতকালে গোসল করতে হয় বরফ শীতল পানি দিয়ে। গরমকালে কি তাহলে ফুটন্ত পানি দিয়ে? গরমকালে লিকওয়ার্ম পানি দিয়ে। খবরের কাগজ পড়তে বলেছিলাম, পড়েছিস? হুম। চোখে পড়ার মতো কিছু কি পেয়েছিস? তেমন কিছু পাইনি। তোদের সমস্যা কি জানিস? তোদের সমস্যা হচ্ছে তোরা নিজেদের নিয়ে ব্যস্ত।
আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তাদের কোনো লক্ষ্য নেই, উৎসাহও নেই। আজকের খবরের কাগজের ফ্রন্ট পেজে একজন কুষ্ঠরোগীর কথা বলা হয়েছে। সে আসলে কুষ্ঠরোগী নয়, মেকআপ নিয়ে সাজত। ফার্ম গেটের ওভারব্রিজে শুয়ে ভিক্ষা করত। সে ধরা পড়েছে। সমস্ত খবরের কাগজের ফ্রন্ট পেজে তার ছবি, বিশাল নিউজ। অরুক্ষিণা স্বরে বলল, ভেরি ইন্টারেস্টিং। জামিল সাহেব কড়া গলায় বললেন, মোটেও ইন্টারেস্টিং নয়। একজন অসহায় মানুষ রোগী সেজে মানুষকে ধোঁকা দিচ্ছে, সেই খবর দেশের সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার সংবাদ হতে পারে না? তা তো বটে। তুই কোনো কিছু না বুঝেই বললি তা তো বটে। গোসল করতে যাই বাবা, পানি ঠান্ডা হয়ে যাচ্ছে। জামিল সাহেব জবাব দিলেন না। বিরক্ত মুখে চায়ের কাপে চুমুক দিতে লাগলেন। ওরু গোসল শেষ করে এসে দেখল বাবুর ডিম ভক্ষণ পর্ব শেষ হয়েছে। এখন চলছে দুধ পান পর্ব। দুধ ও ডিমের মতো চামচে করে খাওয়ানো হচ্ছে। চুল আঁচড়াতে আঁচড়াতে অরু বলল, হাপা, একটা কাজ করো, ফুটবলের পাম্পার কিনে আনো। তারপর সেই ফুটবল পাম্পারে দুধ ভরে বাবুর মুখে পাম্প করে দাও। মিরু বলল, এইসব রসিকতা আমার ভালো লাগে না। তোমার তো পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। মিরু বলল, তুই সবসময় আমার পিছনে লাগিস না তো অরু, আমার অসহ্য লাগে। আর শোন, আজ বিকালে বাসায় থাকবি। আবরার সাহেব টেলিফোন করেছিলেন। কথার ভঙ্গি দেখে মনে হলো বিকালে আসবেন। আসবেন বলেছেন? সরাসরি বলেননি, জিজ্ঞেস করেছিলেন তোর কথা। আমি বললাম বন্ধুর বাড়িতে গেছে, রাতে থাকবে। সে বন্ধুর টেলিফোন আছে কিনা জিজ্ঞেস করছিলেন। ও, তুই আজ বিকেলে বাসায় থাকবি কিনা জানতে চাচ্ছিল। আমি বলেছি থাকবে, আপনি আসতে চাইলে আসুন। কি বললেন? আসবেন? কিছু বলেননি, আসবেন তো বটেই। তুই বিকেলে বাসায় থাকিস। আমি বাসাতেই থাকবো, যাবো আর কোথায়? গোসল করে এক কাপ গরম চা খাবার পরপরই ওর ঘুম কেটে গেল। একটু আগে ঘুমে চোখ জড়িয়ে আসছিল, এখন ঘুম নেই। শরীরে কোনো ক্লান্তি বোধও নেই। সে ঠিক করলো আবরারকে লেখা চিঠিটা সে শেষ করে ফেলবে। আর যদি আসেন তাকে হাতে হাতে দিবে, না হলে বাসায় গিয়ে দিয়ে আসবে। সে বিয়ের জন্য অপেক্ষা করছিল, বিয়ে হয়ে গেছে, আর অপেক্ষা করার কিছু নেই। ওর দীর্ঘ চিঠি লিখতে পারে না। অনেক কিছু লেখার জন্য সে কাগজ কলম নিয়ে বসে। খানিকটা লেখার পর মনে হয় লেখা হয়ে গেল। সে অর্থে আবরারকে লেখা তার চিঠিটা বেশ দীর্ঘ বলা যেতে পারে। চিঠিতে সম্বোধন নেই, কি সম্বোধন দেওয়া যায় অনেক ভেবেও সে বের করতে পারেনি। সুজনেশু, প্রিয় সুজনেশু, শ্রদ্ধান্বেষু, কোনোটাই মানায় না। তাছাড়া চিঠি যতটুকু লিখে রেখেছে তার কাছে ভালো লাগেনি। মনে হয় পুরো ব্যাপারটা আরো সুন্দর করে, আরো গুছিয়ে লেখা যেত। আপনি নিশ্চয়ই আমার এই দীর্ঘ চিঠি দেখে আটকে উঠে ভাবছেন ব্যাপারটা কি। হাতের লেখা দেখেও নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন। ভাবছেন এই মেয়েটার হাতের লেখা এত বাজে কেন। এ জীবনে আমি যত বকা খেয়েছি তার শতকরা ৬০ ভাগ হচ্ছে খারাপ হাতের লেখার জন্য। এসএসসি এবং এইচএসসিতে আমি কোনো মতে টেনে টুনে ফার্স্ট ডিভিশন পেয়েছি। আমার ধারণা আমি আরো ভালো করতাম। এক্সামিনাররা হয়তো আমার হাতের লেখা পড়তেই পারেননি। আপনি পড়তে পারছেন কিনা জানি না। পুরো চিঠি যদি না পড়েন তাহলে এক্সামিনারদের মতো আপনিও আমাকে অনেক কম নাম্বার দিবেন। দয়া করে পড়ুন। বুধবারে আমার বিয়ে হবার কথা, আজ সোমবার। বিয়ের এখনো ২ দিন দেরি। আমি ঠিক করে রেখেছি চিঠি শেষ করে রাখবো, আপনাকে দিব না। আপনাকে দেওয়া হবে বিয়ের ১ দিন পর। যেহেতু আপনি এখন চিঠি পড়ছেন, আপনি ধরে নিতে পারেন যেদিন বিয়ে হবার কথা সেদিনই হয়েছে। যার সঙ্গে বিয়ে হয়েছে আপনার তুলনায় সে অতি নগণ্য মানুষ, কমনার। এমএ পাস করেছে, কোনো মতো একটা সেকেন্ড ক্লাস জোগাড় করেছে। চাকরির সন্ধানে ঘুরছে শিকারি কুকুরের মতো। যেখানেই তার মনে হয়েছে চাকরির সম্ভাবনা আছে, সেখানেই সে উপস্থিত হয়েছে। আপনি শুনলে নিশ্চয়ই হাসবেন। চাকরির জন্য সে ময়মনসিংহের মদনের এক পীর সাহেবের মাজার জিয়ারত করে এসেছেন।
এখনো কিছু হয়নি। চট করে যে হবে সে সম্ভাবনাও ক্ষীণ। দেশের বাজারে চাকরি-বাকরি এখন পীর ফকিরদের হাতে না। যাদের হাতে তারা মুহিবকে চাকরি দিবে না। বুঝতেই পারছেন ওর নাম মুহিব। যেসব জিনিস মেয়েরা পছন্দ করে না তার সবই আছে মুহিবের মধ্যে। রুচি এক বস্তু তার নেই। এমন সব কুৎসিত রঙের শার্ট সে পরে আসে যা সুস্থ মাথার কোনো মানুষ কিনতে পারে না। একবার সে গোলাপি রঙের এক হাওয়াই শার্ট পরে উপস্থিত হয়েছিল, সিল্কের শার্ট। সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ৩৩ টাকায় কিনেছে এবং তার ধারণা হয়েছে এত সুন্দর শার্ট সে তার জীবনে আগে কখনো পরেনি। সে অসম্ভব ভীরু। একদিন তাকে নিয়ে আমি পাবলিক লাইব্রেরির সামনের রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ বড় টাইপের এক আধবুড়ো লোক ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল। আমি থমকে দাঁড়িয়ে বললাম, ওই বুড়োটাকে দেখে জিজ্ঞাসা করো তো সেটা কেন করলো। মুহিব বলল, ওহো, বাদ দাও, পথ চলতে ধাক্কা লাগে না। আমি কঠিন গলায় বললাম, পথ চলতে ধাক্কাইতি নয়, তুমি এক্ষুনি গিয়ে বুড়োকে ধরে আনো। মুহিব সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি নাটক করতে পারবো না। বুড়ো যদি ইচ্ছা করে ধাক্কা দিয়ে থাকে, আমি এখন বললে তো ধাক্কা ফেরত চলে যাবে না। তা যাবে না, তবে সে সাবধান হবে। তাকে সাবধান করার দায়িত্ব নিতে ইচ্ছে করছে না। তুমি পুরো ব্যাপারটা ভুলে যাও তো, তুচ্ছ জিনিস মনে রাখলে চলে না। রাগে আমার গা জ্বলে গেল। তার কাছে সবই তুচ্ছ জিনিস। সে থাকে তার বোনের সঙ্গে। তার দুলাভাই তাকে দিনরাত অপমান করে। অপমানের দু একটা নমুনা শুনে আমার মাথায় আগুন ধরে গেছে। সে নির্বিকার, তার কাছে এসব হচ্ছে তুচ্ছ জিনিস। তার টাইপ সম্পর্কে বুঝবার জন্য একটা ঘটনা শুধু উল্লেখ করি। আপনি অসম্ভব বুদ্ধিমান। একটা ঘটনা থেকে তার চরিত্র ধরে ফেলতে পারবে। বেশিদিন আগের কথা না, মাস ৩ হবে। তার সঙ্গে গল্প করতে আসছি। সে হঠাৎ বলল, ১ সেকেন্ড দাঁড়াও, বাথরুম সেরে আসি। আমি হতভম্ব হয়ে বললাম, কোথায় বাথরুম সারবে? সে নির্বিকার ভঙ্গিতে বলল, রাস্তার পাশে ড্রেন আছে তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা চুকিয়ে ফেলব, নো প্রবলেম। আমি বললাম, রাস্তায় শত শত লোক যাচ্ছে, এর মধ্যে তুমি বাথরুম সারবে? হ্যাঁ। তুমি কি প্রায়ই এরকম করো? আমার মতো যুবক যাদের কাজই হচ্ছে শহরে ঘুরে বেড়ান, বাথরুম সারার মতো কাজ তাদের এইভাবেই করতে হবে। এটা তো সান ফ্রান্সিসকো শহর নয় যে রাস্তার মোড়ে মোড়ে পাবলিক টয়লেট থাক। তুমি যদি এরকম করো তাহলে আমি কিন্তু চলে যাব, আর কখনো আমার দেখা পাবে না। তুমি চাও আমি ব্লাডার ফেটে মারা যাই? এই বলে সে আমাকে সম্পূর্ণ অপেক্ষা করে রাস্তার পাশের একটা আম গাছের দিকে এগিয়ে গেল। এ থেকে নিশ্চয়ই আপনি ওর মানসিক গঠন সম্পর্কে বুঝতে পারছেন। আপনার সঙ্গে ওর কোনো মিলই নেই। চিঠি এই পর্যন্ত পড়েই ওরুর ঘুম পেয়ে গেল। ময়নার মা ঘরে ঢুকে বলল, আফা, আজকে রে বড় আফা ডাকে। ওরূপ বিরক্ত মুখে বলল, কেন? বাবু বমি করতাছে। বমি করবে তা তো জানা কথাই, এতক্ষণ যে করেনি কেন তাই ভেবে আশ্চর্য হচ্ছি। আপাকে গিয়ে বলো আমি যেতে পারবো না, আমি এখন ঘুমোবো। খবরদার দুপুরে আমাকে ডাকতে পারবে না, ভাত খাওয়ার জন্যও ডাকবে না। যদি টেলিফোন আসে বলবে আমি বাসায় নেই। ময়নার মা চলে যাবার পর মীরু দরজা ধরে দাঁড়ালো, রাগী গলায় বলল, বাবু বমি করছে আর তুই আসছিস না? তুই তো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছিস। অরু অরু বলল, আমি ঘুমোচ্ছি আপা, আমাকে ডিস্টার্ব করুন না। বমি করে বাবুর পেট খালি হয়ে গেছে, ওকে আবার ডিম দুধ খাওয়াও। তুই এমন হয়ে যাচ্ছিস কেন? কেমন হয়ে যাচ্ছি? একজন ইনসেনসিটিভ মানুষ, দয়া মায়া নেই। আমার দয়া মায়া দেখানো ঠিক হবে না আপা। আমি দয়া মায়া দেখাতে গেলেই সবাই বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এটা ঠিক হবে না। তো দুলাভাই গত মাসে তোকে চিঠি লিখেছে, তুই জবাব দিয়েছিস? না। না কেন? সবাইকে কি চিঠি লিখতে ইচ্ছে করে? চিঠি লেখা যায় খুব সিলেক্টেড কজনকে। দুলাভাই তার মধ্যে পড়েন না। মিরু রাগ করে চলে গেল। ওরও আবরারকে লেখা চিঠিটা আবার পড়ল। পছন্দ হলো না, আরো গুছিয়ে লিখতে হবে।
হাতের লেখাও ভালো হয়নি, লাইন টানা কাগজে লিখতে হবে। ঘুমে চোখ জড়িয়ে আসছে। ঘুম ঘুম অবস্থায় লেখা চিঠিগুলো সুন্দর হয়, কেমন করে যেন চিঠিতে কিছু স্বপ্নভাব চলে আসে। ওরু খাতা নিয়ে উপর হলো, পায়ের উপরে চাদর ছড়িয়ে দিল। জানালা দিয়ে রোদ গায়ে এসে পড়ছে, খুব আরাম লাগছে। ওরু লিখতে শুরু করলো। প্রথমে সম্বোধন। সম্বোধনটাই কঠিন। সম্বোধনে অনেক কথা বলা হয়ে থাকে। ওরু লিখল, প্রিয়তম এসু। এই সম্বোধনের চিঠি আবার আবরার সাহেবকে পাঠান যায় না। এই চিঠি মুহিবের জন্য। এটা মন্দ না। মুই ফিরে এলে সে অনেকদিন দেখা করবে না, পালিয়ে পালিয়ে বেড়াবে, কিংবা চলে যাবে মামার বাড়ি কেন্দুয়ায়। মুহিব যখন চিন্তায় চিন্তায় অস্থির, তখন হঠাৎ চিঠি পাবে। প্রিয়তম এসু, তুমি ভোরবেলা হুট করে চলে গেলে। এটা একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি নিজেকে গুছিয়ে নেবার সময় পেয়েছি। বিরহে কাতর হইনি। গল্প উপন্যাসের নায়িকারা সম্ভবত বিরহে কাতর হয়ে কাঁদতে বসত। আমি কি করেছি জানো? আমি খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে নিজে নিজে আরেক কাপ চা বানিয়ে খেলাম। চা শেষ করার আগেই তোমার বন্ধু এবং বন্ধুপত্নী এসে উপস্থিত। রাতে আমাদের ফেলে দুজনে চলে গিয়েছিল। এই দুঃখে তারা কাতর। তোমার বন্ধু বজরু সাহেব একটু পরপর বলছেন, ভাবি আমি একটা ছাগল, শুধু না ছাগল না রাম ছাগল, আমাকে অবশ্যই ক্ষমা করে দে। বেচারা ক্ষমা প্রার্থনার ভঙ্গি দেখে মায়া লাগছিল। তিনি অবশ্য তোমাকেও একটু পরপর রাম ছাগল বলেছেন, কারণ তুমি আমাকে ফেলে চলে গেছ। বজরু সাহেবের স্ত্রী আমাকে আড়ালে নিয়ে একগাদা প্রশ্ন করলেন। সেসব প্রশ্নের ৭০ ভাগ চূড়ান্ত রকমের অশ্লীল। এ মহিলার অশ্লীল কথাবার্তার দিকে খুব ঝোঁক আছে বলে মনে হয়। শুরুতে তার কথাবার্তা শুনে রাগ লাগছিল, তারপর অবশ্য রাগ দূর করে হেসে হেসে আমিও বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছি। বাসায় ফেরার সময় খুব টেনশন হচ্ছিল। ভেবেছিলাম বাসায় ভয়াবহ কিছু হয়ে গেছে। বাবার হার্টের অসুখ, তার মাইল্ড স্ট্রোক জাতীয় কিছু হওয়া বিচিত্র নাম। হবার সম্ভাবনাও অনেকখানে, কারণ বাবা তার পছন্দের একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক করে রেখেছে। বাবা হচ্ছেন সেই জাতের মানুষ যারা মনে করেন এই পৃথিবীতে তাদের মতামতটাই প্রধান, অন্য কারোর কোনো মতামত থাকতে পারে না, থাকা উচিত না। ওই ছেলের সঙ্গে বাবার পরিচয় কি করে হলো শোনো। বাবার খুব মাথা ব্যথা। তিনি প্যারাসিটামল কেনার জন্য একটা ফার্মেসিতে গেলে 10 টাকার প্যারাসিটামল কিনে মানিব্যাগের জন্য পকেটে হাত দিয়ে দেখলেন মানিব্যাগ আনেননি। বাবা বললেন, টাকা আনতে ভুলে গেছি, পরে এসে টাকা দিয়ে যাব। দোকানদার বলল, আচ্ছা। সে ওষুধ তুলে রাখল। দোকানে বসে অল্প বয়স একটা ছেলে বলল, রমেশ মিয়া ওষুধ দিয়ে দিন। ছেলেটা বাবার দিকে তাকিয়ে বলল, আপনি আবার যখন এদিকে আসবেন তখন টাকা দিয়ে দিবে। বাবা বললেন, তার প্রয়োজন নেই, আমি টাকা দিয়ে ওষুধ নেব। আপনার ভদ্রতার জন্য ধন্যবাদ। এই ভদ্রতা কি আপনি সবার সঙ্গে করেন? জি না, আপনি 10 টাকার ওষুধ কিনেছেন বলে ভদ্রতাটুকু করতে পারছি। 1000 টাকার ওষুধ কিনলে করতে পারতাম না, তার কারণও আছে। একবার একটা লোক 200 টাকার ওষুধ কিনে বলল, টাকা আনতে ভুলে গেছি, এক্ষুনি টাকা এনে দিচ্ছি। সে এক্ষুনি এখনো শেষ হয়নি, 3 মাস হয়ে গেল। বাবা বাড়ি থেকে টাকা নিয়ে গেলেন, ওষুধ কিনলেন। ছেলেটার সঙ্গে আরো খানিকক্ষণ কথাবার্তা হলো। জানা গেল সে ডাক্তার, গত বছর মাত্র পাশ করেছে। কথা বলে বাবা মুগ্ধ। তিনি সহজে যা হন তা হল বিরক্ত। তিনি যখন মুগ্ধ তখন ধরে নিতে হবে মানুষটার মধ্যে মুগ্ধ হবার মতো কিছু আছে। ভদ্রলোক কয়েকবার এলেন আমাদের বাসায়। আমি খুব আগ্রহ নিয়ে তার সঙ্গে কথা বললাম। বাবা কেন মুগ্ধ হলো তা জানাই ছিল আমার আগ্রহের প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, বাবার প্রিয় মানুষটার সঙ্গে তোমাকে মিলিয়ে দেখতে যাচ্ছিলাম। মিলিয়ে মন খারাপই হলো। আবরার সাহেবকে 190 দিলে তুমি পাও 40। মানুষটা অসম্ভব ভদ্র। মেকি ভদ্রতা না, আসল জিনিস। বাবা একদিন জিজ্ঞেস করলেন, কি রে, ছেলেটা কেমন? আমি বললাম, ভালো। বাবা ধমক দিয়ে বললেন, বেশ স্পেসিফিক,
কেন ভালো? তার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়, বুদ্ধিমান মানুষ। আর কিছু? উনি খুব ভদ্র। আর কিছু আছে? আর মনে পড়ছে না বাবা। তার খারাপ কোনো দিক চোখে পড়েছে? উনি খানিকটা ফর্মাল। ইনফর্মাল হবার মতো পরিচয় তো হয়নি যে ইনফর্মাল হবে। তাছাড়া আর কোনো পয়েন্ট আছে? ওনার মধ্যে এক ধরনের কাঠিন্য আছে। কাঠিন্য মানে? ওনার সঙ্গে যখন কথা বলি তখন ওনাকে আমার কেন জানি মাস্টার মাস্টার মনে হয়। এছাড়া আর কিছু মনে পড়েছে না? জি না। কি? ভালো কথা। আমি এই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবার কথা চিন্তা করছি। প্রাথমিক আলোচনা ছেলের বাবার সঙ্গে করে এসেছি। তারা যথেষ্ট আগ্রহী এই ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরো কিছু খোঁজ নিব, তারপর ফাইনাল কথা বলবো। তোকে খবরটা দেওয়া দরকার বলেই দিচ্ছি। তোর মতামত চাচ্ছি না, বুঝতে পারছিস? পাচ্ছি। একটা কথা তোকে বলা দরকার। এই ছেলে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় গত 15 বছরের রেকর্ড ভেঙেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। একটা গাধা টাইপ ছেলের সঙ্গে মহাসুখে জীবনযাপন করার চেয়ে ব্রাইট ছেলের সঙ্গে মোটামুটি সুখে জীবনযাপনও আনন্দের। এই কথাটা মনে রাখবি। এখন যা। তুমি তো বাবাকে চেনো না, কাজে বুঝতে পারছো না যে বাবার মুখের পর কথা বলা সম্ভব না। আমি কিছুই বললাম না। তার 4 দিন পর ছেলের মা আমাকে দেখতে এলেন। মহিলার মনটা মায়ায় ভর্তি। তিনি এসে কি করলেন জানো? আমাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ খুব কাঁদলেন। তবে একটা মুক্তা বসান আংটি আমার হাতে পরিয়ে দিলে। সেই আংটি আমি সারাক্ষণ পরে থাকি। এখনো আমার হাতে আছে, শুধু বিয়ের দিন খুলে ভ্যানিটি ব্যাগে রেখেছিলাম। আংটি পরে থাকতে হয় বাবার ভয়ে। বুঝলেন সাহেব? আপনি কি বুঝতে পারছেন আমি কি সমস্যায় আছি? না, পারছেন না। শুধু রাগ করছেন এত ঘটা করে ওই ছেলের কথা লিখলাম বলে। এখন যে কথাটা লিখব তা পড়লে তোমার সব রাগ চলে যাবে। কথাটা হচ্ছে, আমি আমার সমগ্র জীবনের বিনিময়ে তোমাকে চেয়েছিলাম। তোমাকে পেয়েছি। পৃথিবীর কাছে আমার আর কোনো কিছুই চাইবার নেই। অরুর চোখ ঘুমে জড়িয়ে আসছে। সে খাতা বন্ধ করে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ল। গাঢ় ঘুমের মধ্যে বিচিত্র একটা স্বপ্ন দেখল। মুহিব বেড়াতে এসেছে তাদের বাসায়। খালি গায়ে এসেছে। মুহিব গম্ভীর মুখে বলল, অরু, তুমি তোমার বাবা মাকে ডেকে আনো। আমি ওনাদের সঙ্গে দেখা করতে এসেছি। খালি হাতে আসিনি, দই মিষ্টি নিয়ে এসেছি। 2 কেজি স্পঞ্জ রসগোল্লা। অরু বলল, তুমি খালি গায়ে এলে? খালি গায়ে না এসে কি করব? তুমি আমার পাঞ্জাবিটা পুড়িয়ে ফেললে না? পাঞ্জাবি পরে আসবো বলেই তো ভাবছিলাম। এভাবে তো তুমি বাবা মার সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে কি করব? চলে যাব? না, চলে যাবে কেন? আমার ঘরে চুপচাপ বসে থাকো। আমি তোমার জন্য চট করে একটা পাঞ্জাবি বানিয়ে দিই। পারবে? অবশ্যই পারবো। কাপড় কেনা আছে। সময় লাগবে না তো? না, সময় লাগবে না। সিম্পল পাঞ্জাবি বানাবো, গলায় একটু হালকা সুতার কাজ করে দিব। দেরি হবে তো? না না, দেরি হবে না। স্বপ্নের পরবর্তী অংশে দেখা গেল অরু বিছানায় শুয়ে মুহিব ঘুমোচ্ছে। তার গায়ে সাদা চাদর। অরু মেঝেতে বসে পাঞ্জাবির গলায় সুতোর কাজ করছে। কাজটা খুব দ্রুত করতে হচ্ছে বলে সূচ বারবার আঙ্গুলে ফুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। সে রক্ত লেগে যাচ্ছে পাঞ্জাবিতে। অরু যতই তাড়াহুড়া করছে ততই পাঞ্জাবির গায়ে রক্ত মেখে যাচ্ছে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস চেষ্টাপক্ষ পরবর্তী
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।